আগের দিন পর্যন্ত আমরা কি পড়ি, কিছু জারণ বিজারণ, ধাতব অধাতব ধর্ম এই পর্যন্ত পড়া হয়েছিল। আরও কিছু পিরিয়ডিক প্রপার্টিজ আমাদের বাকি আছে। তার মধ্যে প্রথমে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে অ্যাটমিক ভলিউম বা পারমাণবিক আয়তন। এখন দেখো, অ্যাটমিক ভলিউমের ব্যাপারটা কিন্তু আমি যখন হিস্ট্রি পড়েছিলাম পিরিয়ডিক টেবিলের তখনই বলা হয়েছিল। পিরিয়ডিক টেবিলের হিস্ট্রির সময় দেখবে লোথার মেয়ারের একটা লেখচিত্র ছিল। সেই লেখচিত্রটা কার উপর ডিপেন্ড করে হয়েছিল? না অ্যাটমিক ভলিউমের উপর, মানে পারমাণবিক আয়তনের উপর। পারমাণবিক আয়তনের রাশিমালা কি? না গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম অ্যাটমিক ওয়েট বাই ডেন্সিটি, মানে ঘনত্ব, পরমাণুটার ঘনত্ব। এখন লোথার মেয়ারের লেখচিত্র অঙ্কন করলে দেখা যায় যে পারমাণবিক আয়তনের এবং পারমাণবিক আয়তনের উপর ডিপেন্ড করে বা পারমাণবিক গুরুত্বের উপর ডিপেন্ড করে আমরা এক্স অক্ষ বরাবর পারমাণবিক গুরুত্ব প্লট করছি আর ওয়াই অক্ষ বরাবর পারমাণবিক আয়তন প্লট করছি। এই ওপর ভিত্তি করে আমরা যদি একটা লেখচিত্র অঙ্কন করি তাহলে লেখচিত্রটা এই টাইপের দেখায়। এখন এই লেখচিত্রটার যদি আমরা পরমাণুগুলোকে বা মৌলগুলোকে চিহ্নিত করি তাহলে দেখা যায় এই যে ব্ল্যাক ডটগুলো আছে তার জায়গায় থাকে অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। যেমন এখানে কি থাকে? এখানে থাকে লিথিয়াম, এখানে কি থাকবে? সোডিয়াম, এখানে পটাশিয়াম, এখানে রুবিডিয়াম, এইভাবে থাকে। যদি আমরা এই যে গ্রাফটা তার যদি নিচের দিকে নামি তাহলে যে ক্রস চিহ্নগুলো আছে সেই জায়গাতে থাকবে অ্যালকালাইন আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো এখানে আমার কে থাকবে? বেরিলিয়াম, এখানে কে থাকবে? ম্যাগনেসিয়াম, এখানে কি থাকবে? ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এইভাবে থাকবে। আর কার্ভটা যখন উঠছে সেই অবস্থায় এই চিহ্ন বরাবর কোন মৌলগুলো থাকে? না হ্যালোজেন মৌলগুলো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, এইভাবে থাকে। আর নিচে কার্ভগুলো সব থেকে নিচে যে মৌলগুলো থাকে সেগুলো হচ্ছে ট্রানজিশন মেটাল, মানে যাদের পারমাণবিক আয়তন কম, অর্থাৎ তাদের ঘনত্ব খুব বেশি কিন্তু পারমাণবিক আয়তনটা কম হচ্ছে। সেই জায়গাটা থাকবে কোনগুলো? না একদম নিচের পয়েন্টগুলোতে কারা থাকবে? ট্রানজিশন মেটাল। তাহলে কোনো একটা পর্যায় বরাবর আমরা যদি পারমাণবিক আয়তনের কথা বিচার করতে যাই তাহলে দেখো প্রথমে পারমাণবিক আয়তন বড় থেকে কমছে, কারণ সোডিয়াম, তার থেকে ম্যাগনেসিয়াম কমলো, তার থেকে দেখো ট্রানজিশন মেটাল পর্যন্ত, মানে ডি ব্লক মৌলগুলোর ওখানটা কিন্তু কমছে। তারপর আবার যেই আমরা ডি ব্লক থেকে পি ব্লকের দিকে যাচ্ছি তখন কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এই হচ্ছে পর্যায় বরাবর পারমাণবিক আয়তনের চেঞ্জ কিভাবে হয় সেটার ব্যাখ্যা। প্রথমে কমতে থাকে, পরে বৃদ্ধি পায়। তাহলে কমতে থাকে মানে ক্ষার ধাতু সব থেকে পারমাণবিক আয়তন সেখানে বেশি থাকে, তারপর কমতে থাকে এবং সব থেকে কম হয় কোথায়? ট্রানজিশন মেটালগুলোর ওখানে। যেমন এখানে ধরো ম্যাঙ্গানিজ সব থেকে কম হয়। এইভাবে কম হওয়ার পর তারপর আবার ম্যাঙ্গানিজের পর যখন আমরা পি ব্লকে ঢুকছি তখন কিন্তু আবার বৃদ্ধি পায়। যেমন ধরো এখানে ক্লোরিন বৃদ্ধি পেয়েছে, বা এখান থেকে যদি ধরো পটাশিয়াম, এখানে হচ্ছে ক্যালসিয়াম, মানে ক্ষার ধাতু সব থেকে বেশি। তারপর গ্রুপ 2 মানে ক্ষারীয় মৃত্তিকা মৌল কম। তারপর হচ্ছে এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ, ডি ব্লক এলিমেন্ট, ম্যাঙ্গানিজে গিয়ে সব থেকে কম হয়ে গেছে, তারপর আবার বৃদ্ধি পেয়েছে। তার মানে পারমাণবিক আয়তন পর্যায় বরাবর প্রথমে কমে পরে আবার বৃদ্ধি পায়। কিন্তু যদি শ্রেণী বরাবর ধরা হয় তাহলে এখানেই দেখতে পাচ্ছ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম ক্রমশ কী হয়েছে? পারমাণবিক আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে শ্রেণী বরাবর ক্রমশ পারমাণবিক আয়তন কী হয়? না বৃদ্ধি পায়। এই হচ্ছে পারমাণবিক আয়তনের বিষয়সমূহ। পারমাণবিক আয়তন সম্পর্কে আর কিছু পড়তে হবে না, এইটুকু পড়লেই হবে।
নেক্সট আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এখন ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপারটা কি? ইলেকট্রোনেগেটিভিটির সংজ্ঞা তোমরা আগেই পড়েছো ক্লাস 10-এ। ইলেকট্রোনেগেটিভিটির সংজ্ঞাটা কোনো একটা যৌগিক পদার্থের অণুতে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো একটা পদার্থের অণুতে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর মধ্যে যার ওই বন্ধনস্থিত সমযোজী বন্ধনস্থিত ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বেশি হবে, বলা হবে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপারটা কি? সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর মধ্যে বন্ধনস্থিত ইলেকট্রন জোড়কে টেনে নেওয়ার যে প্রবণতা তাকেই বলা হচ্ছে ওই পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি পড়তে গেলে আমাকে ফার্স্টেই মনে রাখতে হবে যে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু একটা তুলনামূলক একটা রাশি, যেটাকে আমরা তুলনা করে তার মানটা নির্ণয় করি। ইলেকট্রোনেগেটিভিটির কোনো নির্দিষ্ট মান কিন্তু নেই। একটা মৌলের সাপেক্ষে আর একটা মৌলের ইলেকট্রোনেগেটিভিটি মাপা হয়। যেমন ধরো HCl এর ক্ষেত্রে HCl, এখানে হাইড্রোজেনের আলাদা করে ইলেকট্রোনেগেটিভিটি, ক্লোরিনের আলাদা করে ইলেকট্রোনেগেটিভিটি এরকম না। কি বলা হয় না, এই ধরো সমযোজী বন্ধনে আবদ্ধ হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিন কি করে না, বন্ধনস্থিত ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেয়। তাই বলা হয় ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি না, ইলেকট্রোনেগেটিভিটি একটা তুলনামূলক একটা রাশি যার নির্দিষ্ট কোনো মান নেই। হাইড্রোজেন বা অন্য কোনো মৌলের মানের উপর ভিত্তি করে তার মানটাকে নির্ণয় করা হয়। এখন ইলেকট্রোনেগেটিভিটি কোন বিষয়ের উপর নির্ভর করে? নিশ্চয়ই ইলেকট্রোনেগেটিভিটি নির্ভর করবে যে পারমাণবিক ব্যাসার্ধের উপর। কারণ কি, ইলেকট্রনকে টানে কে? ধরো এই যে ক্লোরিন যে ইলেকট্রনগুলোকে টানছে সেটার কারণটা কি না, ক্লোরিনের নিউক্লিয়াসের আকর্ষণ বল, ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা বেশি। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যত ছোট হবে তত ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে সেই কারণে যত আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব, বাম দিক থেকে ডান দিকে যাব, তত কি হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু হ্রাস পাচ্ছে, যার কারণে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। আবার উল্টো দিকে যত ওপর থেকে নিচে নামবো তত কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ কি হয় না, বৃদ্ধি পায়, যার কারণে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। সেই কারণে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ তড়িৎ-ঋণাত্মক মৌল আমাদের আধুনিক পর্যায় সারণীতে কে না, ফ্লুরিন। আর সবথেকে কম কে, যেগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় সেরকমের মধ্যে স্থায়ী অবস্থায়, সেটা হচ্ছে সিজিয়াম। সবথেকে কম, সবথেকে বেশি। এখন এই ইলেকট্রোনেগেটিভিটি যে কিভাবে মাপা হয় তার জন্য বিভিন্ন বিজ্ঞানী তাদের নিজস্ব একটা রুল দিয়েছিলেন, স্কেল দিয়েছিলেন। যেমন ফার্স্টেই দিলেন মুলিকেন বলে একজন বিজ্ঞানী, তিনি একটা স্কেল দিলেন। সেই স্কেলটা কি, উনি বললেন কোনো একটা মৌলের পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি হবে তার আয়োনাইজেশন পোটেনশিয়াল, তার আয়নায়ন বিভব, এবং ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি, তাদের গড়, তাদের যোগফলের গড় মান। তাহলে মুলিকেনের স্কেল অনুযায়ী ইলেকট্রোনেগেটিভিটি ইকুয়াল টু আয়োনাইজেশন পোটেনশিয়াল প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি বাই 2। এখন এইটাই ইলেকট্রোনেগেটিভিটিটা যদি ইলেকট্রন ভোল্ট এককে মাপা হয় তাহলে এই 2 এর জায়গায় আমরা 5.6 এই সংখ্যাটাকে আনি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি হবে, যদি ইলেকট্রন ভোল্টে এই দুটোর মান থাকে তাহলে হবে আয়োনাইজেশন পোটেনশিয়াল প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি বাই 5.6। এই হচ্ছে মুলিকেনের স্কেল। মুলিকেনের স্কেলের পর যিনি এলেন তিনি হচ্ছেন পাউলিং। এটাই সর্বাধিক ব্যবহৃত, পাউলিং স্কেল। কি নাম, লিনিয়াস পাউলিং। লিনিয়াস পাউলিং হচ্ছেন বিশ্বের অন্যতম একজন বিজ্ঞানী যে কিনা 2 বার নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও আরেকজন পেয়েছিলেন, তিনি হচ্ছেন মাদাম কুরি, কিন্তু ইনি এককভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2 বার। একটা হচ্ছে কত সালে না, লিনিয়াস পাউলিং
1954 আর 1962, এই 2 সালে কিন্তু উনি নোবেল পুরস্কার পান। 1954 সালে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ফর কেমিস্ট্রি, আর এটা পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার। কেন পেয়েছিলেন? না, উনি নিউক্লিয়ার যে বোমা তাকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায়, তার যে ব্যবহারটা সেটা কীভাবে ভালো কাজে ব্যবহার করা যায় তার জন্য পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। আর 1954 সালে পেয়েছিলেন কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার। এখন উনি যে স্কেলটা দিলেন ওনার স্কেল অনুযায়ী স্কেলটা হচ্ছে XA মাইনাস XB। XA মাইনাস XBটা কোনটা বলছি, ইকুয়াল টু 0.208 রুট ওভার ডেল্টা, এটা ক্যাপিটাল ডেল্টা। এখন ফার্স্ট আগে বলি, ধরো A একটা মৌল আর B একটা মৌল। এখন A আর A দুটো A পরমাণু পরস্পর যুক্ত হয়ে A একটা অণু তৈরি করলো, সেরকমই B একটা তৈরি করলো। এখন দুটোই কি সমযোজী অণু। আবার A আর A আর B আর B, A আর B পরস্পর যুক্ত হয়ে AB একটা অণু তৈরি করলো। এখন এই বন্ধনটা, এই দুটো কি টাইপের বন্ধন? না, এই দুটো হচ্ছে কমপ্লিটলি একটা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, তাই না? সমযোজী বন্ধন। এখন AB এইটার মধ্যে যদি কারোর ধরো B এর ইলেকট্রোনেগেটিভিটিটা কি হলো, না A এর থেকে বেশি হলো সাপোজ, তাহলে B এর দিকে তো ইলেকট্রনগুলো সরে যাবে, তাহলে এর মাথায় কী হবে, ডেল মাইনাস চার্জ জেনারেট করবে, মানে কিছুটা ঋণাত্মক আধান, কারণ ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, যা ইলেকট্রন ছিল তারপরেও এর ইলেকট্রনের দিকে সরে যাচ্ছে, আর এর মাথায় ডেল প্লাস চার্জ জেনারেট করবে। তাহলে দেখো এই বন্ধনটা একটু হলেও আয়নীয় চরিত্র লাভ করছে, তাই না? কারণ প্লাস মাইনাসের একটা সেপারেশন হচ্ছে। তো এবার আমরা কি জানি, সমযোজী বন্ধনের অপেক্ষা আয়নীয় বন্ধন অধিক শক্তিশালী হয়। এখন ওই অধিক শক্তিশালী কতটা শক্তিশালী হয়েছে সেটাই নির্ধারণ করে ডেল্টাটা, না কতটা ও এনার্জিক্যালি ও স্টেবল হলো, কতটা শক্তিশালী হলো এদের থেকে, সেটাকেই নির্ধারণ করে ডেল্টাটা। এক্স এটা কি? এক্স এটা হচ্ছে এর তড়িৎ ঋণাত্মকতা, আর এক্স বিটা হচ্ছে বি এর তড়িৎ ঋণাত্মকতা। এখন এক্স এ মাইনাস এক্স বি যদি ধনাত্মক হয় তাহলে কি বুঝবো, না এর তড়িৎ ঋণাত্মকতা বি থেকে বেশি। যদি এটা ঋণাত্মক হয় এই মানটা, তাহলে কি বুঝবো, বি এর তড়িৎ ঋণাত্মকতা এক্স এর থেকে বেশি। ক্লিয়ার? এবার এই ডেল্টা মানটা আবার একটা বিষয়ের উপর নির্ভর করে। ডেল্টা ইকুয়াল টু কী হয়? ডেল্টা ইকুয়াল টু হয় ই অফ এ বি, মানে এ বি বন্ধনের যে শক্তি, বন্ধন বিভাজন শক্তি, মানে এই বন্ধনটাকে ভাঙতে যে শক্তিটা লাগে সেটা, মাইনাস ই অফ কোভ্যালেন্ট বন্ড। এই ই অফ কোভ্যালেন্ট আবার কি? সেটা ইকুয়াল টু হচ্ছে ই অফ এ এ, মানে এ বন্ধন ভাঙতে যে শক্তিটা দরকার হয়, ইন্টু ই অফ বিবি, মানে বি যে বন্ধনটা তৈরি, এই বি টু অণুতে যে বিবি বন্ধন আছে সেই বন্ধনটা ভাঙতে যে পরিমাণ শক্তি দরকার হয়, আর এ বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি দরকার হয় তাদের গুণফলের বর্গমূল। তাহলে এটা হচ্ছে ই অফ কোভ্যালেন্টটা হচ্ছে এটা। তাহলে এই সমীকরণটাকে আমি আরেকভাবে লিখতে পারি, সেটা কি, দ্যাট ইজ ইকুয়াল টু 0.208 রুট ওভার ই অফ এ মাইনাস বি মাইনাস ই অফ এ এ ইন্টু ই অফ বি বি টু দি পাওয়ার হাফ। কেমন? তাহলে এই হচ্ছে কার, না লিনিয়াস পাউলিংয়ের স্কেল। এখান থেকে আমরা তুলনা করতে পারি যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার তড়িৎ ঋণাত্মকতা কম। এখন তাহলে কোনো একটা নির্দিষ্ট মৌলের তড়িৎ ঋণাত্মকতা আমরা কিভাবে নির্ণয় করব? কোনো একটা নির্দিষ্ট মৌলের তড়িৎ ঋণাত্মকতা নির্ণয় করার নিয়ম হচ্ছে, পাউলিং কি করলেন, আধুনিক পর্যায় সারণীর যে কোনো একটা মৌলকে উনি
ইউনিট হিসেবে ধরে নিলেন। উনি কাকে ধরলেন না হাইড্রোজেনকে। উনি ধরলেন হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেন দ্যাট ইজ ইকুয়াল টু 2.1, তবে এখন বর্তমানে এটাকে 2.2 ধরা হচ্ছে, 2.2। এখন এর রেসপেক্টে ইলেকট্রোনেগেটিভিটিগুলোকে তিনি পর্যায় সারণীতে বসালেন। যেমন একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারা যাবে যে কিভাবে তিনি এটা করলেন। যেমন দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 2.1, এর ক্ষেত্রে হচ্ছে 1, এর ক্ষেত্রে 0.9, 0.8, 0.8, 0.7, 0.7। আবার এদিকে ফ্লুরিনের ক্ষেত্রে কত হচ্ছে না 4, ফ্লুরিনের ক্ষেত্রে। কেমন? তাহলে দেখো হাইড্রোজেনের থেকে লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কম হবে, কারণ ওপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কী বলা হয়েছে হ্রাস পায়, আর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে দেখো হাইড্রোজেন থেকে লিথিয়াম থেকে যত নিচে নামছি তত তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পাচ্ছে। এই দুটোর ক্ষেত্রে একই রকম হয়, দুটোর ক্ষেত্রে কতটা একই রকম হয়, মানে হাইড্রোজেনের সাপেক্ষে কিন্তু সবই হাইড্রোজেনের রেসপেক্টে। আবার দেখো এদিকে গেলে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। কেমন? তাহলে এই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার বিষয়। এবং তড়িৎ ঋণাত্মকতা মাপার দুটো স্কেল, একটা হচ্ছে তিনটে স্কেল অ্যাকচুয়ালি, একটা হচ্ছে মুলিকেন স্কেল, আর একটা হচ্ছে লিনিয়াস পাউলিং স্কেল। এছাড়াও আর এক দুজন বিজ্ঞানী ইলেকট্রোনেগেটিভ মাপার স্কেল দিয়েছিলেন, অলরেড অ্যান্ড রচো। এরা দুজনও দিয়েছিলেন, কিন্তু এটা জেড এফেক্টের বা স্লেটার্স রুলের ওপর ডিপেন্ড করে হয়, স্কিনিং এফেক্টের ওপর। সেই বিষয়টা আমাদের সিলেবাসে নেই, তাই আমি বলছি না। পরে একটা ছোট ভিডিওতে আমি স্কিনিং এফেক্টের ব্যাপারটা বা স্লেটার্স রুলের ব্যাপারটা দেবো। তাহলে এইগুলো হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এখন আগের দিন থেকে আরও কিছু টপিক আছে, সেটা আমি আলোচনা করছি। আগের দিন থেকে যে কটা টপিক আলোচনা করা হলো সবই যদি ভালো করে লক্ষ্য করো দেখবে সবই কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের ওপর প্রধানত নির্ভরশীল। যেমন ধরো কি হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধটা আমার কী ছিল, অ্যাটমিক রেডিয়াই কী ছিল, বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ কী হয়, ডিক্রিজ করে, আর ওপর থেকে নিচে নামলে কী হয়, ইনক্রিজ করে, তাই তো? তাহলে আগের দিনের পড়ানোর বিষয়ে প্রথমে যাই। তাহলে আয়নায়ন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল, সেটা কী হয়, উল্টো ঘটনা। কিন্তু যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাই আয়নাইজেশন পোটেনশিয়াল কী হয় না বৃদ্ধি পায়, আর ওপর থেকে নিচে নামলে কী হয়, হ্রাস পায়। তাহলে বলতে পারি আয়নাইজেশন পোটেনশিয়াল ইনভার্সলি প্রপোর্শনাল টু পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, পাওয়ার অফ অ্যাটম। সেকেন্ড আমরা এটা 1 নম্বর পয়েন্ট বললাম। 2 নম্বর পয়েন্ট দেখো কী ছিল, ইলেকট্রন আসক্তি। সেটাও কিন্তু সেম ছিল, যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তত ইলেকট্রন আসক্তি কী হয়, বৃদ্ধি পায়, যত উপর থেকে নিচে নামবো তত ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি সেটাও ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/RA। আজকে যেটা পড়া হলো কি না ইলেকট্রোনেগেটিভিটি, সেটাও দেখো যত বাম দিক থেকে ডান দিকে যায় বৃদ্ধি পায়, যত উপর থেকে নিচে নামে তত হ্রাস পায়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি এইটাও ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু R(A)। এবার আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ধাতব এবং অধাতব ধর্ম। ধাতব এবং অধাতব ধর্ম কিন্তু আলাদা। যত বাম দিক থেকে ডান দিকে যাই তত ধাতব ধর্ম হ্রাস পায়, আর ওপর থেকে যত নিচে নামি তত ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে আমরা মেটালিক ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R(A)। তাহলে সেম এইটার সঙ্গে আমার কি যাবে না রিডিউসিং প্রপার্টি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, কারণ মেটালিক ক্যারেক্টার যত ইনক্রিজ করবে রিডিউসিং প্রপার্টি তত ইনক্রিজ করবে। তাহলে এই হচ্ছে ঘটনা, এইগুলো একটু মনে রাখলেই হবে। এবার এর ব্যতিক্রম তো প্রচুর আছে। 11-এ কিন্তু আমি বারবার বলছি, বা 11, 12 বা জয়েন্ট জাতিই পড়ো, ব্যতিক্রমগুলোই মেন।
কোশ্চেনগুলো ফলো করবে, যেগুলো ব্যতিক্রম দেওয়া আছে ব্যতিক্রমগুলোই পড়ে, জেনারেল যেগুলো সেগুলো কিন্তু পড়ে না। কেমন? নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি পড়ার পর যেটা আমাদের আসছে সেটা হচ্ছে অক্সাইড এবং হাইড্রক্সাইডের ক্ষার ধর্ম এবং অ্যাসিড ধর্ম। ফার্স্ট তোমরা জেনে নাও, যেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের পরের পয়েন্টটা কি না, 3 নম্বর, আজকের 3 নম্বর পয়েন্টটা, নেচার অফ অক্সাইডস অ্যান্ড হাইড্রক্সাইডস। নেচার অফ অক্সাইডস অ্যান্ড হাইড্রক্সাইডস। ফার্স্ট যেটা একদম মাথায় গেঁথে নাও, আমি একটা পয়েন্ট বলছি সেটা খাতায় নোট করে নেবে। আমি একটা পয়েন্ট বলছি সেটা খাতায় নোট করে নেবে, যে ধাতব অক্সাইড और হাইড্রক্সাইড, এরা সবসময় হবে ক্ষারধর্মী। উভধর্মীয় হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষারধর্মী। উভধর্মী কোনগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে তার মানে অধাতব অক্সাইডস বা হাইড্রক্সাইডস, এরা হবে অ্যাসিড ধর্মী। দেখো এই ব্যাপারটা তোমরা কোরিলেট করতে পারো নাকি। বলা হয়েছিল অ্যামোনিয়া শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয় না কেন? দেখো P2O5 অ্যাসিড ধর্মী, আর এ তো ক্ষার, অ্যামোনিয়া লুইস ক্ষার বা ক্ষার ধর্মীতে দেখায়, ফোয়ারা পরীক্ষা ছিল। তাহলে এটা দেখো ফসফরাস হচ্ছে অধাতু, তাহলে ফসফরাসের অক্সাইড কী হবে? অ্যাসিড ধর্মী। তাহলে দুজনে কী হবে? বিক্রিয়া করে যাবে। এই ব্যাপারটাই তোমরা পড়েছিলে, তাই না? তার জায়গায় কী ইউজ করা হয়? CaO, পোড়াচুন। কেন? CaO দেখো ধাতব অক্সাইড, ক্ষার ধর্মী, তাহলে এ ক্ষার ধর্মী, এও ক্ষার ধর্মী, তাহলে এর সঙ্গে এর কিন্তু বিক্রিয়া হবে না, তাই জন্য CaO ব্যবহার করা। ক্লিয়ার ব্যাপারটা? এই হচ্ছে ধাতব অক্সাইড আর হাইড্রক্সাইডের, অক্সাইড এবং হাইড্রক্সাইডের ধারণাটা। তাহলে কি হবে? তাহলে দেখো যত আমরা তাহলে ধাতব ক্ষার ধর্মের বিচারে যাচ্ছি, ক্ষার ধর্মের বিচারে যাচ্ছি। তাহলে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, তত কি হবে না অক্সাইড অধাতব ধর্ম বাড়বে। যত ডান দিক থেকে বাঁ দিকে যাব, অধাতব ধর্ম বৃদ্ধি, তাই তো? তাই অক্সাইড বা হাইড্রক্সাইডে এর ক্ষার ধর্ম হ্রাস পাবে। ক্লিয়ার? তাহলে উপর থেকে যত নিচে নামবো তত কি হবে? ধাতব ধর্ম বৃদ্ধি। তাহলে কি হবে? অক্সাইড অ্যান্ড হাইড্রক্সাইডের ক্ষার ধর্ম বৃদ্ধি পাবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে, তাহলে উল্টো দিক থেকে যদি অ্যাসিড ধর্ম বলে, তাহলে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তত অক্সাইড হাইড্রক্সাইডের অ্যাসিড ধর্ম বৃদ্ধি পাবে, যত ওপর থেকে নিচে নামবো তত অ্যাসিড ধর্ম হ্রাস পাবে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যেমন ধরো CO2, NO2, কার্বন, তার হচ্ছে BeO, B2O3, এদের ধরো বললো যে অ্যাসিড, কি বললো না
অ্যাসিডিক অর্ডার, অ্যাসিড ধর্মের ক্রমানুসারে সাজানো। তাহলে প্রথমে আমরা এটা একই পর্যায়ভুক্ত না শ্রেণীভুক্ত দেখতে হবে। তাহলে এটা কী হচ্ছে, একই পর্যায়ভুক্ত। কী হবে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। তাহলে ধাতব ধর্মের যদি ক্রমানুসারে প্রথমে অ্যাসিড ধর্ম বলেছে, তাহলে দেখতে হবে কে ভালো অধাতু। সব থেকে বেশি অধাতুকে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের NO2টা সব থেকে বেশি অ্যাসিডিক, কারণ যত অধাতু হবে, যত অধাতব ধর্ম যত বাড়বে তো এই অ্যাসিড ধর্মী হবে। NO2, তারপর CO2, তারপর B2O3, তারপর BeO। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে অক্সাইড এবং হাইড্রক্সাইডের অ্যাসিড ধর্ম এবং ক্ষার ধর্ম। এবার কিছু কিছু অক্সাইড আছে যারা কিনা উভধর্মী অক্সাইডও ফর্ম করে। তার আগে এখন অনেকজনের ক্লিয়ার নেই এই ব্যাপারটা যে ক্ষার ধর্মী অক্সাইড কারা, অ্যাসিড ধর্মী অক্সাইড কারা, এই ব্যাপারটাই অনেকের ক্লিয়ার নেই। ক্ষার ধর্মী অক্সাইড কারা না, যারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে। ক্ষার ধর্মী অক্সাইড কারা, ক্ষার ধর্মী অক্সাইড যারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, তারা হচ্ছে ক্ষারীয় অক্সাইড। অ্যাসিডিক অক্সাইড কারা, যারা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, তারা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। আরও দুটো টাইপের অক্সাইড আছে, যেমন হচ্ছে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কারা, যারা ক্ষার এবং অ্যাসিড উভয়ের সঙ্গেই বিক্রিয়া করতে পারে, তারা হচ্ছে উভধর্মী অক্সাইড। আর প্রশম অক্সাইড কারা, যারা ক্ষার বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না, তারা হচ্ছে উভধর্মী অক্সাইড। তাহলে প্রশম অক্সাইড। তাহলে উভধর্মী অক্সাইড কারা না, যারা ক্ষার এবং অ্যাসিড উভয়ের সঙ্গেই বিক্রিয়া করতে পারে। এখন বেশ কিছু ধাতু আছে যারা ক্ষার এবং অ্যাসিড উভয়ের সঙ্গেই বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এখন ক্ষার এবং অ্যাসিড উভয়ের সঙ্গেই বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এই রকম এক্সাম্পলগুলো কী কী না, অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম, গ্যালিয়াম, অ্যান্টিমনি। এই যে ধাতুগুলো আছে, এটা যদিও ধাতু কল্প, এই যে মৌলগুলো আছে এরা কিন্তু উভধর্মী অক্সাইড ফর্ম করে। মনে রাখবে, এগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড ফর্ম করে। কেমন? তাহলে এই গেল হচ্ছে নেচার অফ অক্সাইডস অ্যান্ড হাইড্রক্সাইডের পর্যায় এবং শ্রেণীগত ব্যাপার। তাহলে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, অধাতব ধর্ম বাড়বে, তার মানে অ্যাসিড ধর্ম বাড়বে, অ্যাসিড ধর্মী অক্সাইড ফর্ম করবে। যত আমরা ওপর থেকে নিচে নামবো, তত ধাতব ধর্ম বাড়বে, তত ক্ষার ধর্মী অক্সাইডগুলোর ক্ষার ধর্ম বৃদ্ধি পাবে। এবার এই জায়গায় আর একটা টাইপের কোশ্চেন আসে, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে, যেমন ধরো একই মৌলের 3 রকম অক্সাইড দিল, যেমন একই মৌলের 3 রকম অক্সাইড দিল। যেমন ধরো CrO3, যেমন ধরো Cr2O3, যেমন ধরো CrO। এখন জারণ স্তরের ব্যাপারটা আমি তোমাদের আগেই শিখিয়েছি। CrO3-তে অক্সিজেন কত করে, -2 করে, তাহলে 3টে আছে, -6 হতে হবে, তাই না? তাহলে -6। তাহলে ক্রোমিয়াম কি কত হতে হবে না, +6 হতে হবে। এখানে অক্সিজেন কত আছে, -2 করে আছে 3টে, তাহলে -6। তাহলে এখানে দুটো ক্রোমিয়াম হচ্ছে +6, তাহলে একটা ক্রোমিয়াম কত, /2, তাহলে হচ্ছে প্লাস সমান হচ্ছে +3। আর এখানে ক্রোমিয়াম কত আছে, +2। মনে রাখবে, যত একই ধরনের যদি মৌল দিয়ে অক্সাইড গঠন করে, তাহলে যত পজিটিভ আধান বেশি হবে, তার অ্যাসিড ধর্ম তত বেশি হবে, তাহলে অ্যাসিডিক অর্ডার। কোনটা, CrO3টা সব থেকে বেশি, তারপর হচ্ছে Cr2O3, তারপর হচ্ছে CrO। কেমন? তাহলে এই টাইপের একটা মনে রাখতে হবে। এই জায়গাটা যখন বললাম, আর একটা জিনিস বলে দিই, ইলেকট্রোনেগেটিভিটির ওখান থেকে একটা জিনিস মিস করেছি। আর একটা জিনিস মনে রাখবে, যদি এই যৌগগুলোর ক্ষেত্রে দেয়, যদি বলে যে এখানে কোন ক্রোমিয়ামটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে অবশ্যই এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কারণ এর তো ইলেকট্রনের অনেকটা ঘাটতি, +6, 6টা ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাই ও চাইবে কি ইলেকট্রন নিতে। তাহলে যত বেশি সেন্টার অ্যাটমের বা কেন্দ্রীয় পরমাণু যত বেশি চার্জ হবে,
তত তার ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বেশি হবে। ক্লিয়ার? ইলেকট্রোনেগেটিভিটির আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এস ক্যারেক্টার। সেটা রাসায়নিক বন্ধন না পড়ানো হওয়া পর্যন্ত আমি বলতে পারছি না। রাসায়নিক বন্ধন যখন পড়ানো হবে, হাইব্রিডেশন পড়ানো হলে আমি ওটা বোঝাবো। কেমন? ব্যাস, এই হচ্ছে অক্সাইড এবং হাইড্রোক্সাইডের নেচার। নেক্সট আমরা যেটা যাব গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। ফোর্থ পয়েন্ট আজকে, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট, এটার ব্যাপারটা কি মনে রাখবে, বাম দিক থেকে যত ডান দিকে যায় প্রথমে কি হয়, বৃদ্ধি পায়, দেন প্লাস। কত পর্যন্ত বৃদ্ধি পায় না, গ্রুপ 14 পর্যন্ত। তাহলে গ্রুপ 1 to 14 এটা কি হয় না, ইনক্রিজ করে। তারপরে গ্রুপ 14 to 18 কি হয়, ডিক্রিজ করে। ওই জন্যই দেখবে এর আগের মৌলগুলো সবাই হচ্ছে কঠিন, কিন্তু এগুলো হচ্ছে সব কি না গ্যাসীয় প্রকৃতি, তাই না? গ্যাসীয় বা তরল এরকম। আর উপর থেকে নিচে নামলে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন, পারমাণবিক আকার বাড়ে, তাহলে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স বাড়বে, তার জন্য সবসময় বৃদ্ধি পায়। তার ব্যতিক্রম আছে। এই হচ্ছে মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট, কেমন? বা গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। এই গেল হচ্ছে আমাদের পর্যায়গত ধর্মের আলোচনা। নেক্সট আমাদের যে আলোচনাটা বাকি আছে সেটা হচ্ছে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। এইটা নিয়ে আমি কোনো আলোচনা করছি না, এটা ক্লাস 10-এর বই থেকে পড়ে নেবে। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। এখান থেকে আর একটা কোশ্চেন হয় যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন? তাহলে এটা নিজেরা পড়বে, ক্লাস 10 থেকে পড়ছো, যা ওখানে যা পড়েছো এখানেও সেম পড়ো। তাহলে এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমাদের যেটা পয়েন্ট, লাস্ট যে আমাদের পড়ার বিষয় পর্যায় সারণী থেকে, সেটা হচ্ছে ডায়াগোনাল রিলেশন বা কৌণিক সম্পর্ক। কৌণিক সম্পর্কের ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি এখানে বিশেষভাবে কিছু জায়গা মার্ক করে রেখেছি। যেমন ধরো লিথিয়ামের, যেমন দেখো লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের দেখো একটা মিল রেখেছি ছবির মতন করে। আবার বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের, আবার বোরনের সঙ্গে সিলিকনের দেখো ছবি অনুযায়ী মিল রেখেছি, তাই তো? তাহলে এই অনুযায়ী এই যে ছবিটা আমরা এঁকেছি সেই ছবি অনুযায়ী কী কী হচ্ছে দেখো, লিথিয়াম তার সঙ্গে কার, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম তার সঙ্গে কার না অ্যালুমিনিয়াম, বোরন তার সঙ্গে কার সিলিকন। এই তিন জোড়া মৌলের ক্ষেত্রে দেখা যায় যে এদের পর্যায়গত ধর্মগুলোর বেশ মিল লক্ষ্য করা যায়। এই কোণাকোণি থাকা মৌলগুলোর মধ্যে এই মিল লক্ষ্য করার কারণেই এই বিশেষ ধর্মকে বলা হয় কৌণিক সম্পর্ক। যেমন এবার মিলটা কেন দেখা যায় ভালো করে বোঝো। সাপোজ ধরো লিথিয়াম থেকে আমি বেরিলিয়ামে যাচ্ছি, কি নিয়ে আলোচনা করছি না, যে কোনো একটা পর্যায়গত ধর্ম ধরো, সাপোজ আয়নায়ন বিভব। ধরো লিথিয়াম থেকে বেরিলিয়াম গেলাম, লিথিয়ামের আয়নায়ন বিভব ধরলাম এক্স, তাহলে বেরিলিয়ামের আয়নায়ন বিভব কত হবে না, বেরিলিয়ামের আয়নায়ন বিভব হবে x+1, 1 ইউনিট বাড়লো, কারণ আয়নায়ন বিভব বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়।
আবার লিথিয়ামের তলার মৌল কে আছে, লিথিয়াম থেকে আমি নিচে গেলাম, কে আছে না সোডিয়াম। এখানে কি হয়, আয়নায়ন বিভব হ্রাস পায়, তাহলে এখানে কত হবে x-1। সোডিয়াম থেকে আমরা ম্যাগনেসিয়ামে গেলাম, এখানে আয়নন বিভব কি হবে x-1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু x হবে। তাহলে দেখো লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে একটা মিল পাওয়া যাচ্ছে তো পর্যায়গত ধর্মের। এই জন্যই বলা হয় যে লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কৌণিক সম্পর্ক বর্তমান। কিন্তু এই কৌণিক সম্পর্কটা মাত্র এই তিনটে জোড়ের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু হয় না। কেন হয় না স্যার, সেটা কোশ্চেন করতে পারে। সেটা হচ্ছে এই তিনটে বাদে তারপরে যখনই আসছে পরের যে পর্যায়গুলো আছে তাদের মধ্যে ডি ব্লক এলিমেন্ট ঢুকে যাচ্ছে বা এফ ব্লক এলিমেন্ট ঢুকে যাচ্ছে। ডি অরবিটাল এবং এফ অরবিটালের আবরণী প্রভাবজনিত কারণে পরবর্তী পর্যায়ের ক্ষেত্রে কিন্তু আমরা কৌণিক সম্পর্ক দেখতে পাই না। ক্লিয়ার ব্যাপারটা, কেন দেখতে পাই না? এবার এই কৌণিক সম্পর্কের যদি সংজ্ঞা চাই, কৌণিক সম্পর্কের সংজ্ঞা আমরা কি বলবো না 1-এর এ, 2-এর এ, 3-এর এ এবং 3-এর এ, 2 নম্বর পর্যায়ের 1-এর এ, 2-এর এ এবং 3-এর এ মৌলগুলোর সঙ্গে 3 নম্বর পর্যায়ের 2-এর এ, 3-এর এ এবং 4-এর এতে থাকা মৌলগুলির কৌণিকভাবে অবস্থিত মৌলগুলির রাসায়নিক ধর্মের বা পর্যায়গত ধর্মের মিল দেখতে পাওয়া যায়। এই বিশেষ ধর্মকেই বলা হচ্ছে কৌণিক সম্পর্ক বা এই বিশেষ সম্পর্কেই বলা হচ্ছে কৌণিক সম্পর্ক। আবার বলছি, 2 নম্বর পর্যায়ের 1-এর এ, 2-এর এ এবং 3-এর এ মৌলগুলোর সঙ্গে 3 নম্বর পর্যায়ে উপস্থিত 2-এর এ, 3-এর এ এবং 4-এর এতে থাকা কোনাকুনিভাবে অবস্থান করা মৌলগুলোর মধ্যে পর্যায়গত ধর্মের মিল লক্ষ্য করা যায়। এই বিশেষ সম্পর্ককেই বলা হচ্ছে কৌণিক সম্পর্ক। এখন কৌণিক সম্পর্কের, এটা তো আমি এমনি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। অ্যাকচুয়ালি কৌণিক সম্পর্কের প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে আধান বাই ব্যাসার্ধ। এই যে মানটা কোনো একটা পরমাণুর যে আধান হয় আর তার যে ব্যাসার্ধ হয়, পারমাণবিক ব্যাসার্ধ হয়, তার মানটা যদি কাছাকাছি হয় তখনই সেই মৌলগুলোর মধ্যে পর্যায়গত ধর্মের মিল পাওয়া যায়। যেমন ফর এক্সাম্পল আমি বেরিলিয়ামের ক্ষেত্রে বলছি, বেরিলিয়ামের আধান কত হবে? দেখো গ্রুপ 2A মানে 2 নম্বর শ্রেণীভুক্ত, তার মানে এর আধান কত? 2 হয়। এই যে চার্জটা জেনারেট করে সেটা হচ্ছে 2, আর এর পারমাণবিক ব্যাসার্ধ 0.31 অ্যাংস্ট্রম। তাহলে এখানে যদি তুমি এর ভ্যালুটা বের করো সেটা বেরোয় 6.4। আর যদি অ্যালুমিনিয়ামের কথা বলো, অ্যালুমিনিয়ামের চার্জ কত না 3, আর এর যদি পারমাণবিক ব্যাসার্ধের কথা দেখি সেটা হচ্ছে 0.51। এর ক্যালকুলেট করলে দেখবে বেরোবে 5.9 মতো। তাহলে এদের দুজনের এই চার্জ কি বললাম, চার্জ বাই রেডিয়াই, এই ভ্যালুটা যদি কাছাকাছি হয় বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের কাছাকাছি, যার কারণে বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কর্ণ সম্পর্কটা দেখা যায়। ব্যাস, এই হচ্ছে কৌণিক সম্পর্ক। এই হচ্ছে তোমাদের পিরিয়ডিক টেবিল টোটাল, যেটা আমরা 4টে ভিডিওতে পড়লাম। এটাই আমাদের এবার পড়তে হবে, ইয়ারের কোশ্চেন পড়তে হবে। আর তোমরা ভালো করে ভিডিওগুলো ফলো করছো না, ভালো করে ভিডিওগুলো ফলো করো, তাহলে যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি সব কোশ্চেনেরই অ্যান্সার পেয়ে যাবে। ভালো করে ভিডিও দেখছো না বলে কোশ্চেনের অ্যান্সারগুলো পাচ্ছ না। আর একটা টপিক আমি একটা বলে দিই, সেটা হচ্ছে যেমন আমি দিয়েছি হয়তো এস ব্লক মৌলগুলোর ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কী। এস ব্লক মৌলের মধ্যে কারা হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2, তাই না? তাহলে গ্রুপ 1-এ কত NS1 না, আর এর কত NS2। কারণ দেখো সোডিয়ামের কত হয় 3S1 লাস্টটা, আর এর গ্রুপ 2-এর সোডিয়ামের পর ম্যাগনেসিয়ামের কত হয় 3S2। তাহলে এখানে এর সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে NS1 থেকে 2, গ্রুপ 1 আর গ্রুপ 2 এর জন্য।
পি ব্লকের জন্য পি ব্লকের ক্ষেত্রে সেটা কি হবে? পি ব্লকের ক্ষেত্রে সেটা কি হবে? NH2 NP 1 2 6 কি হবে? দেখো পি ব্লক আরম্ভ হচ্ছে গ্রুপ 13 থেকে, তাহলে বোরন থেকে স্টার্ট করি। বোরনের কি 1s2 2s2 2p1 এই যে। তারপরে ধরো কার্বনে কত 2p2, নাইট্রোজেনের 2p3, অক্সিজেনের 2p4, ফ্লোরিন 2p5 আর নিয়ন 2p6। তাহলে দেখো কি হচ্ছে 1 2 6। ডি ব্লক এলিমেন্টের কত হবে? ডি ব্লকের হবে NS 1 to 2 হবে, n-1 D 1 to 10। 1 to 2 কেন? ব্যতিক্রমটা ক্রোমিয়াম আর কপারের যে ব্যতিক্রম সেখানে 1 করে আছে, তো ওই জন্য এটা কেমন। আর এ ব্লক মৌলের হবে NS2 n-1 D 0 to 1 আর n-2 F 1 to 14। এই হচ্ছে চারটে। এটা আমি হয়তো বলতে ভুলে গিয়েছিলাম, তাই এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আবার বলছি, ভিডিও ভালো করে দেখো, দিয়ে পড়ো কেমন।